S25 এবং S25 আলট্রা মাত্র 13,990 টাকার ডিভাইসে ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, যেখানে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। আবার 20,000 টাকার নিচের ডিভাইসেই কার্ভড প্যানেল রয়েছে, যা সুপার স্লিম। রিয়ার প্যানেলের ডিজাইনটা কার সাথে যেন মিলে যায় সেটা আপনারা জানেন। কথা হচ্ছে আইটেল S25 এবং S25 আলট্রা নিয়ে। মূলত আজকের ভিডিওতে আমরা এই ফোনটা রিভিউ করব, বাট এটা সম্বন্ধেও জানা যাবে। মাত্র 13,990 টাকায় অ্যামোলেড ফুল এইচডি প্লাস। বাট S25 আলট্রা বাংলাদেশ মার্কেটে একটা ভ্যারিয়েন্টে কিন্তু লঞ্চ করা হয়েছে এবং দাম রেখেছে ওরা 19,990 টাকা, 8/256 জিবি ভ্যারিয়েন্ট। ফার্স্ট অফ অল, এই প্রাইস পয়েন্টের একমাত্র ডিভাইস যিনি অফার করছে এই ধরনের কার্ভড প্যানেল এবং সুপার স্লিম 6.9 মিলিমিটার। এখন এত পাতলা একটা ডিভাইস, কার্ভড প্যানেল রয়েছে, সন্দেহ তো থাকতেই পারে এই ফোনটা আসলে কতটুকু শক্তপোক্ত হচ্ছে। তো ওরা আমাদেরকে এনশিওর করলো এই ফোনটার ডিউরেবিলিটির দিক থেকেও নাকি বেশ শক্তপোক্ত। ভাই ভাঙে তো নাই, শক্ত আছে। আমরা আসলে আরও কয়েকবার ফেলে দেখছিলাম, এটা মোটামুটি বেশ ভালোই ডিউরেবল এবং IP64 এর রেটিংও থাকছে এখানে। তার মানে একদম পানিতে চুবানো যাবে না, বাট স্প্ল্যাশ লাগলেও সমস্যা নেই। ওজন মাত্র 163 গ্রামের মতো। এক হাতে নিয়ে আপনি খুব সহজেই এটাকে ব্যবহার করতে পারবেন। খুবই লাইট ওয়েটের একটা ডিভাইস। রিয়ার প্যানেলটাতে দুইটা প্যাটার্ন লক্ষ্য করা যায়। টোটালি প্লাস্টিকের বিল্ড। উপরের দিকটা ক্যামেরার এরিয়াটা কিছুটা ফ্রস্টেড, নিচ দিকটা কিছুটা গ্লোসি টাইপ হালকা। তবে এটাতে বেশ ভালো রকমের ফিঙ্গারপ্রিন্ট বসে, খুব স্মাজেস বসে। তো জিনিসটা একটু নোংরা হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, মানে হাতের ছাপ বসে যাওয়ার পসিবিলিটি আছে। আপনারা কেস টেস ব্যবহার করবেন নিশ্চয়ই। আর এর ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 7i। যাই হোক, এই ডিভাইসে মোটামুটি প্রয়োজনীয় পোর্শন বাটন তো সবকিছু থাকছে, তবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়ার কোনো সুযোগই নেই এরকম পাতলা ফোনে, যেখানে নোট আপনি পাচ্ছেন না। এর বাইরে বাকি সবকিছুই আছে এখানে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটার কি অবশ্য নেই, যেটা থাকা উচিত ছিল। ফোনটার মেইন আকর্ষণীয় জায়গাটা হবে এর ডিসপ্লে সেকশনটা। কি বলেন? ডিসপ্লে সাইজ 6.78 ইঞ্চ। এটা একটা কার্ভড প্যানেল, অ্যামোলেড প্যানেল অবশ্যই, যেখানে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং ফুল এইচডি প্লাস রেজুলেশন রয়েছে। আর এটার ব্রাইটনেসও কিন্তু বেশ ভালো পেয়েছি। ইনডোরে ডিরেক্ট সানলাইটে আমরা সব জায়গায় স্ট্রাগল ফ্রি ব্যবহার করতে পারছিলাম এই ডিসপ্লেটা। ইভেন আমাদের টেস্টিং পিরিয়ডে আমরা দেখলাম 120 হার্টজ ঠিকভাবেই পুশ করছেন উনি। চিন বেজেল কিন্তু বেশ ন্যারো, অলমোস্ট সিমেট্রিক্যাল পর্যায়ে পরে। এই প্রাইস পয়েন্টের সবচাইতে বেস্ট ডিসপ্লের কাতারেই থাকবে এটা। এখন আপনার যদি ফ্ল্যাট ডিসপ্লে ভালো লাগে সেই ক্ষেত্রে হিসাব আলাদা, বাট কার্ভ ডিসপ্লে যদি পছন্দ হয় তাহলে এইটা মাস্ট পছন্দ হবে যখন কিনা আপনি 20,000-এর মধ্যেই কিনছেন। এমনিতে এই ডিসপ্লেটা একেবারে একুরেট কালার দেয় না, একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে কালার। যারা মিডিয়া কনজাম্পশন করেন, ভিডিও দেখেন, তাদের কাছে এই ডিসপ্লেটা চমৎকার লাগবে, এক কথায় বলাই যায় এটা। এই ডিসপ্লেটার টাচ রেসপন্সও কিন্তু খুবই ভালো। ওভারঅল আমার কাছে ডিসপ্লে খুবই ভালো লেগেছে। এমনকি ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে, এই ব্যাপারটাও প্রশংসনীয়। এবারে যদি ক্যামেরাতে আসি, রিয়ার প্যানেলটা দেখে মনে হবে 4-5টা ক্যামেরা আছে। এখানে ক্যামেরা আছে আসলে দুইটা। মেইন শুটার হলো 50 মেগাপিক্সেল, এর পরবর্তী শুটার হলো গিয়ে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। তাহলে এই যে এত কিছু কি, এখানে একটা আইআর ব্লাস্টার সেন্সর রয়েছে, এছাড়া দুইটা ফ্ল্যাশ লাইটও রয়েছে। ইন্টারেস্টিং না? আপনি রিমোটের কাজও এটা দিয়ে করতে পারবেন। তবে এর যে মেইন শুটার, যেটা দিয়ে ছবি তুলতে গিয়ে ম্যাক্সিমাম টাইমে আমরা যে ব্যাপারটা লক্ষ্য করলাম, যদি একটু ভালো আলো পায়, বিশেষ করে ডেলাইট কন্ডিশনে, তাহলে কিন্তু ইউজেবল ছবি ম্যাক্সিমাম ক্লিকই আপনি বের করতে পারবেন। বাট প্রত্যেকটা ছবিতেই কন্ট্রাস্টের পরিমাণ আমার কাছে বেশি লাগছিল। এমনকি কালারটা বুস্টেড, বিশেষ করে রেড কালার, গ্রিন কালার, এটা খুব বেশি পাঞ্চি করে প্রেজেন্ট করে। আবার এর ডিসপ্লেতে দেখতে আরও বেশি কালারফুল লাগে। যখন কিনা আপনি অন্য কোনো ডিসপ্লেতে নিয়ে দেখবেন যেগুলোর কালার অ্যাকুরেসির দিকে ঠিকঠাক আছে, তখন তুলনামূলকভাবে কম স্যাচুরেটেড মনে হবে, স্টিল কালারটা একটু বুস্টেডের দিকেই থাকে আর কি। বাট আরেকটা জায়গায় আমি ইস্যু ফেস করেছি, হাইলাইট বা এক্সপোজার এরিয়ায় কন্ট্রোল করতে গিয়ে ও একটু হিমশিম খায় আর কি। লাইট অনুকূলে থাকলে বেটার আউটপুট বের করা যায়। আইটেল ডে বাই ডে কিন্তু একটু ভালো ভালো স্পেক দেওয়ার ট্রাই করছে, যেমন ডিসপ্লে ওয়াইজ বা অন্য জায়গাগুলোতে তারা মোটামুটি নজর দিচ্ছে। তো আমার মনে হয় ওদের দুইটা জায়গায় এখনও নজর দেওয়ার মতো সুযোগ আছে। একটা হলো গিয়ে ক্যামেরাতে প্রসেসিংয়ের বেলায় আরও একটু বেটার কিছু করার সুযোগ আছে, আর হচ্ছে পারফরমেন্স সেকশনটা আরও একটু বেটার করা উচিত। পারফরমেন্সের কাছে আমি একটু পরেই আসছি। এটা দিয়ে আপনারা চাইলে পোর্ট্রেটেও ছবি তুলতে পারবেন এবং পোর্ট্রেটের ক্ষেত্রে আমরা দেখছিলাম এখানে 2x-এও একটা মোড দিয়ে দিচ্ছে ওরা। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। 1x-এর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগবে অনেকের কাছেই, প্লাস হয়তো ততটা ভালো লাগবে না। কালারটাও কিন্তু একটু শিফট করে, এখানে একটা রেডিশ ব্যাপারও চলে আসে। অন্যদিকে 2x-এর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা যেমন ভালো লাগে, প্লাস বডি শেপটাও কিন্তু পারফেক্ট আসে। বাট এখানে এসে আপনি দেখবেন ছবিটা বেশ কিছুটা সফট করে ফেলে আর কি। ইভেন স্ক্রিনের দিকে লক্ষ্য করলেও বোঝা যায়। আমার সাজেশন থাকবে, আপনি যখন 2x-এ পোর্ট্রেট তুলবেন, ভালো আলোতে গিয়ে তুলবেন, দেখবেন একটা ভালো আউটপুট বের করতে পারছেন এবং সেগুলো ইউজেবল হবে। তবে থ্যাঙ্কস, এরকম প্রাইস পয়েন্টের ফোনে আমরা আসলে 2x পাই না, ওরা অ্যাটলিস্ট দেওয়ার চেষ্টা করছে। আর লো লাইটে মেইন ক্যামেরার ছবিগুলো আরও বেশি কন্ট্রাস্টি হয়ে যায় এবং নয়েজ গ্রেনের দেখা পাওয়া যায়, অনেকটা সফট করে, লাইট আর্টিফিশিয়ালি কিছুটা বাড়ায়, বাট ছবিগুলোতে ততটা ডিটেল পাওয়া যায় না আর কি।
প্লাস বেশ কিছুটা সময় আপনাকে স্টাডি হাতে ধরে রাখতে হবে, আদারওয়াইজ ছবিগুলোতে ব্লারি একটা ভাব চলে আসবে। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা কিন্তু কম্পিটিশনে এই বাজেটে যারা আছে তাদের তুলনায় আমার কাছে ভালোই মনে হয়েছে। এমনকি প্রপার লাইটিং কন্ডিশনে এটা কালার একুরেসি বা হাইলাইট ব্যালেন্স সবকিছু মিলে একটা ভালো ছবি দিতে পারে, এমনকি ডিটেলও ভালো থাকে। লো লাইটে সফট করবে খুব স্বাভাবিকভাবে, এই ফোনও সফট করছে। আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরা পোর্ট্রেটেও কিন্তু আশানুরূপ রেজাল্ট দিতে পারে। এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা নিয়ে আশা করছি সন্তুষ্ট থাকবেন। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 2K 30 FPS এ। স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন, বেশ শেখি ভিডিও আসে, এক্সপোজার ব্যালেন্স করতেও কিন্তু টাইম নেয়, আবার কিছুটা জিটারিং আমি লক্ষ্য করেছি। যদি কোনো স্ট্যাবিলাইজারে রেখে শ্যুট করেন, আই মিন গিম্বল টিম্বলে, সেই ক্ষেত্রে আপনি ইউজেবল ফুটেজ আশা করছি বের করতে পারবেন। ক্যামেরাটা এই প্রাইস পয়েন্টের বা তার কম্পিটিটরদের সাথে কম্পেয়ার করে বলতে গেলে একটা অ্যাভারেজ টাইপের রেজাল্ট দিচ্ছে। বাট পারফরমেন্সের কী অবস্থা? ইউনি এসওসি T620 রয়েছে এখানে, যা মূলত 12 nm একটি এসওসি, এবং এর স্টোরেজ টাইপ হলো গিয়ে UFS 2.2। ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয় 8/256GB ভ্যারিয়েন্টে, আর এটা রান করছে অ্যান্ড্রয়েড 14-এ। 2 বছরের ওরা মেজর আপডেট দেবে, এই ব্যাপারটা ভালো। প্লাস আইটেল ওএস 14.5-এ রান করছে আর কি। সো এই ফোনটা এইরকম প্রাইস পয়েন্টে এসে যে প্রসেসর দিচ্ছে, এই প্রসেসরের চাইতে বেটার প্রসেসরযুক্ত ডিভাইসও আছে অফিসিয়াল, আবার এর চাইতে নিম্নমানের প্রসেসরযুক্ত ডিভাইসও আছে অফিসিয়াল। এখন এইটা পড়ে গেছে একটা মাইনকার চিপায়। এত ভালো জায়গা দেখছি, প্রশংসা করার মতো জায়গা দেখছি, বাট প্রসেসরে এসে ছোটই করে ফেলছে। অ্যাটলিস্ট মিডিয়াটেক হেলিও Z99 যদি দিত এই বাজেটে, পুরো ক্লিয়ার একটা ব্যাপার স্যাপার হয়ে যেতে পারতো। মিডিয়াটেক হেলিও Z99 তো আছে এই বাজেটে, বাট এইটার মাঝে দিলেই ওইটা অনেক দারুণ হইতো, মানে সব দিক থেকে ব্যালেন্স হয়ে যেত। ডে টু ডে লাইফে ব্যবহার করার জন্য এই প্রসেসর আপনাকে একটা ডিসেন্ট আউটপুট দিতে পারবে। যেমন ধরেন অ্যাপ ওপেন ক্লোজ টাইমে কিছুটা ডিলে লক্ষ্য করবেন, সুপার ডিলে বা অনেক সময় লাগছে ল্যাগি ভাব, এগুলো আমি পাইনি কখনোই। তবে র্যাম ম্যানেজমেন্টটাতে গিয়ে মনে হলো ওর ইউআই এর আরেকটু বেটার অপটিমাইজেশনের সুযোগ ছিল। মানে 8GB র্যাম তো আর কম না, সেটা মোটামুটি ভালোই, বাট র্যাম ম্যানেজমেন্ট করতে গিয়ে মনে হলো যে একটু চাপ পড়ে যাচ্ছে এখানে। অ্যাট এ টাইম আপনি 4, 5টা, 6টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে গেলে বুঝবেন ব্যাকগ্রাউন্ডের অ্যাপ একটু টাইম দিলে অনেক সময় ক্র্যাশ করছে। তো এখানে র্যাম ম্যানেজমেন্টের আরেকটু বেটার করার মতো সুযোগ ছিল। তাছাড়া আইটেল তাদের ইউআই এর মাঝে বেশ কিছু ব্লোটার দিয়ে দিয়েছে, যেগুলো আপনাদের প্রয়োজন না হলে আনস্টল করে নেবেন, আর একটু ক্লিন ভাইব থাকবে। এমনকি আপনি যখন কিনা ওই যে রেখে দেবেন ফোনটা, ব্যাকগ্রাউন্ডে ওরা রান হয়ে থাকবেন অ্যাপগুলো, ব্যাটারি বাড়ানো কম করবে, আবার ওই যে নোটিফিকেশনের ঝামেলাগুলো অনেক সময় কম পাওয়া যায় আর কি। এটাতে কিন্তু জাইরোস্কোপ সেন্সরটা আছে, একদম সুপার ফাস্ট না হলেও কাজ করছে। আমরা আমাদের রেগুলার ইউসেজে এই ফোনটাকে ওভারহিট হতে দেখিনি, বা নর্মাল ইউসেজে যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি, সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে শুরু করে রেগুলার কাজবাজার যে অ্যাপগুলো, সেগুলো চালাতে গিয়ে ফোনটাকে অতিরিক্ত হিট জেনারেট করতে দেখিনি। হালকা ওয়ার্ম হচ্ছে, যেটা মানে খুব স্বাভাবিক অর্থেই হয় যখন কিনা আপনি হেভি ইন্টারনেট ব্যবহার করছেন। আবার আমরা যখন গেমিং করছিলাম, এটা দিয়ে আপনি 2D টাইপের গেমগুলো প্লে করতে পারবেন, বা পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো চলে না এমন আমি বলবো না, চলে, কিন্তু ওই আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে এটা চয়েস করাটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে না। বরং এই প্রাইস পয়েন্টে যে ফোনগুলো অফার করছে মিডিয়াটেক হেলিও Z99 বা Z100, সেগুলোর কিছু নিলে আপনি গেমিং আরও বেটার ডিল পাবেন। যদি আসলে ওই ধরনের গেমার না হয়ে শখের গেমার হন, মাঝে মাঝে সময় কাটাবেন, দেন এই প্রসেসর আপনাকে সামলাতে পারবে আর কি। সো আমার মতামত ওটাই থাকলো, এই ফোনটার সাথে যদি আরেকটু বেটার কোনো চিপ দিয়ে আসতো তাহলে খুব দারুণ একটা প্যাকেজ হতে পারতো সব কিছু মিলে। এই ফোনটাতে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, এবং এটা মোটামুটি ফাস্ট, একুরেট, হালকা ডিলে আছে, বাট একুরেটলি রেজাল্ট দেয়। হাতে পানি টানি লেগে গেলে অনেক সময় মিসরিড করে আর কি। রয়েছে মোনো স্পিকার, আমি ভাবছিলাম এটার সাথে তো ওরা অবশ্যই স্ট্যারিও স্পিকার দেবে, ওই ব্যাপারটা মিস করছি। আর স্পিকারটা মোটামুটি লাউড ক্লিয়ার সাউন্ড দেয়, তবে বেজের একটা ঘাটতি মনে হয়েছে, মানে ফোন অনুযায়ী যেমন হয় আর কি তার থেকে একটু কমতি মনে হয়েছে, এবং ফুল ভলিউমে একটু ডিস্টরশন পেয়েছি এর থেকে। সাউন্ড কোয়ালিটিতে আরেকটু বেটার করার মতো সুযোগ ছিল মনে হয়, তবে ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে, মাইক্রোফোন কোয়ালিটিও আবার ভালো আছে। আর হ্যাঁ, ওই যে এআই নয়েজ ক্যান্সেলেশন কাজ করে যেহেতু, যে কারণে ওই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক না থাকা সত্ত্বেও অপর প্রান্তের ব্যক্তি কিন্তু ভালো একটা সাউন্ডই পাবে। ফোনটা খুব স্লিম হওয়া সত্ত্বেও এর মাঝে কিন্তু আইটেল 5000 mAh এর ব্যাটারি দিয়েছে এবং 18 ওয়াটের চার্জার দিচ্ছে। হ্যাঁ, এই টাইমে দাঁড়িয়ে 20,000 টাকা 18 ওয়াটের চাইতেও উপরে আমরা আশা করি 33 বা 30 ওয়াট হলে এটা খুব দারুণ হতো, তবে মেনে নিচ্ছি ওটা। বাট ব্যাটারির ব্যাকআপের কী অবস্থা? এই ফোনটা আপনারা একদিন চালাতে পারবেন, একদিন প্লাস আমি বলবো না। এই ফোনটা থেকে আমাদের ইউসেজে আমরা দেখছিলাম এটা মোটামুটি 7.5 ঘন্টার মতো একটা এসওটি দিচ্ছে। তো আপনি রেগুলার ব্যবহারকারী হন বা একটু হেভি ইউজার হয়ে থাকলেও একদিন চালাতে পারবেন, দিন শেষে চার্জ করে চলবে। তো এই ছিল আইটেল S25 আলট্রা, বর্তমান সময়ে সুপার হাইপে রয়েছেন উনি আর কি। এখন এই ফোনটার বেশ কিছু জায়গা তো ভালো আছে। ফার্স্ট অফ অল ডিজাইন, এটার সাথে ভালো একটা ডিসপ্লে রয়েছে, সুপার ডিসপ্লে রয়েছে এই প্রাইস পয়েন্টের। ক্যামেরাটা একটা ডিসেন্ট রেজাল্ট দিচ্ছে, অন্যদিকে পারফরমেন্সটাও একটা অ্যাভারেজ, বা ওই যেটা বললাম যে এর থেকে বেটার প্রসেসরও আছে, এর থেকে নিচেও প্রসেসরও আছে, মাঝামাঝি পজিশনে আছে আর কি। তবে এইটার আসলে ইমপ্রুভমেন্টের জায়গা ছিল ওইখানেই, প্রসেসরটা আরেকটু বেটার করতে পারতো, আর মেইন ক্যামেরার অপটিমাইজেশন আরেকটু বেটার করতে পারতো, তাহলে এইটা একেবারে এই
প্রাইস পয়েন্টের সুপার একটা ডিল হয়ে যেত। এখন আপনি ডিসিশন মেক করবেন আপনার আসলে কি দরকার। আপনার যদি মনে হয় আমার পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস দরকার, তাহলে এর থেকে বেটার চিপযুক্ত ফোন আছে মার্কেটে, সেগুলো আপনি দেখতে পারেন। আর যদি ওভারঅল ব্যালেন্স টাইপের সুন্দর একটা কিউট ডিভাইস দরকার হয়, তাহলে এটাও দেখতে পারেন। বাট এর ছোট ভাই কিন্তু কম দামে সেম প্রসেসরটাই দিচ্ছে। আচ্ছা, এইটার ডিজাইনটা একটু স্কোয়ার বক্সি শেপের, আমার কাছে মনে হয় এইটা আরও বেশি ডিউরেবল, এবং এইটার ডিসপ্লেটাও অ্যামোলেড ফুল এইচডি প্লাস রেজলিউশনের, 500 কাটআউট রয়েছে এখানেও, এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এখানেও, এবং এইটার ব্রাইটনেসও কিন্তু বেশ ভালো, 1800 নিটস পিক ব্রাইটনেস দেয়, যেটা কিন্তু ডেফিনেটলি কম নয়। অন্যদিকে T620 রয়েছে, সেম প্রসেসর পাচ্ছেন, যা আপনারা পেয়ে যাচ্ছেন 13,990। দেখেন ওরা কী বৈষম্যটা করছে, ওইটার দাম মোটামুটি ভালোই রাখছে, ডিসপ্লের জন্য বুঝতেছি, পাতলা করছে বুঝতেছি, বাট সেম প্রসেসর দিয়ে দিছে। আচ্ছা, এইটার ক্ষেত্রে 50 মেগাপিক্সেলের মেন শুটার রয়েছে এবং আরেকটা অক্সিলারি সেন্সর রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার 32 মেগাপিক্সেল রয়েছে এখানেও। তবে এইটা বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে 6/128 জিবি ভ্যারিয়েন্টে এবং 13,990 টাকায় পাওয়া যাচ্ছে আর কি রাইট নাও। আর 5000 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের চার্জার। দেখেন, যদি ফ্ল্যাট ডিসপ্লে আপনার ভালো লাগে, সেক্ষেত্রে বেশ কিছু টাকা বাঁচিয়ে কিন্তু অলমোস্ট সিমিলার টাইপের স্পেকের ফোনই আপনি পেয়ে যাচ্ছেন। বাকিটা আপনার ডিসিশন, কোনটা আপনার কাছে বেশি ভালো লাগছে। বাট এই প্রাইস পয়েন্টে মানে 13,990 টাকায় এটাই একমাত্র ডিভাইস যে কিনা অ্যামোলেড এবং 120 হার্টজ ফুল এইচডি প্লাস একসাথে অফার করছে। আপনাদের কাছে এই দুটো ডিভাইসের মাঝে কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ওই ছোট ভাইয়ের ফুল রিভিউ চান কিনা সেটাও কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।